শান্তিপুর রাজ্যের রাজা কমলাকান্ত সেন, তার দুই রাজকন্যা কাজললতা ও মাধবীলতা। কিন্তু রাজা তাদের মধ্যে মাধবীলতাকেই বেশি ভালোবাসতো, কারণ সে ছিল রূপবতী, কিন্তু তার স্বভাব সেটা ছিল একদম তার বিপরীত। দাসী, দাসী, তোকে না বলেছিলাম বাগানের সব থেকে সুন্দর ফুলটা আমার জন্য নিয়ে আসবি? অমন সুন্দর ফুল তো কেবল আমার মতো রূপবতীর খোপাতেই মানাবে। ভুল হয়ে গিয়েছে রাজকন্যা, আমি এখনই যাচ্ছি আর আপনার জন্য বাগানের সব থেকে সুন্দর ফুলটাই নিয়ে আসছি। হ্যাঁ, এক্ষুনি যা। দাসী তক্ষুনি বাগানে গেল আর গিয়ে দেখলো খুব সুন্দর একটা ফুল ফুটে আছে, কিন্তু সেখানে রাজকন্যা কাজললতা গাছটাতে জল দিচ্ছে। দাসী যখনই ফুলটা তুলতে যাবে, এ কি, তুমি গাছ থেকে ফুলটা তুলছো কেন? রাজকন্যা মাধবীলতার আদেশ বাগানের সব থেকে সুন্দর ফুলটা নিয়ে যাওয়ার আর তারপর সেটা তার চুলে সাজিয়ে দেওয়ার। কিন্তু ফুল সব থেকে সুন্দর মানায় গাছে। তুমি বরং রাজকন্যা মাধবীলতাকে গিয়ে বলো, এই বাগানের প্রতিটা গাছ আমি খুব যত্ন করে বড় করে তুলি, এখান থেকে কোনো ফুল যেন সে না ছেড়ে। দাসী কিছু না বলেই সেখান থেকে চলে গেল। কি ব্যাপার দাসী, এত সময় লাগলো তোর একটা ফুল আনতে? কিন্তু তোর হাতও তো খালি দেখছি, তার মানে তুই ফুল আনিসনি আমার জন্য? দাসী এবার কাজললতার বলা কথাগুলো সব বলল মাধবীলতাকে, আর সেটা শুনে মাধবীলতা ভীষণ রেগে গেল। চলে যা আমার চোখের সামনে থেকে। এরপর দাসী সেখান থেকে চলে গেলেই মাধবীলতা মনে মনে বলল, আমি বলেছি জেনেও আমার জন্য ফুল আনতে দেয়নি। কি বোঝে ও সুন্দরে, আমার চুলে নাকি মানাবে না ওই ফুল। এভাবে রোজ তাদের মধ্যে কিছু নিয়ে ঝগড়া লেগেই থাকতো। রাজকন্যা মাধবীলতা ছিল রূপের অহংকার, অন্যদিকে কাজললতা ছিল ধীর স্থির শান্ত প্রকৃতি, সকলের সঙ্গে সহজেই মিশে যেত। একদিন, আজ বাবার জন্য নিজের হাতে পায়েস রান্না করব। পায়েস খেতে বাবা খুব পছন্দ করে। এতদিন পর আজ শিকার থেকে রাজ্যে ফিরবে বাবা, পায়েস পেলে নিশ্চয়ই খুব খুশি হবে। এরপর কাজললতা গেল রান্নাঘরে। তাকে দেখেই রান্নাঘরে থাকা দাসী, এ কি রাজকন্যা, আপনি এই সময় রান্নাঘরে? আপনার কিছু প্রয়োজন? আপনি তাহলে আমাকে বলুন, আমি এক্ষুনি আপনার জন্য বানিয়ে দিচ্ছি। না না, আমার জন্য তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি বাবার জন্য নিজের হাতে পায়েস রান্না করব। এটা আপনি কি বলছেন রাজকন্যা? আমরা থাকতে আপনি এই আগুনের কাছে এসে রান্না করবেন? আমাকে একটু সময় দিন, আমি সবটা করে দিচ্ছি। কাজললতা একটু হেসে বলল, তোমাকে কিছুই করতে হবে না, আর আমি তো রাজকন্যা মাধবীলতার মতো অমন রূপবতী নই। আগুনের কাছে গেলে আমার কিছুই হবে না, তুমি বরং বসো, আমি নিজেই সবটা করে নিচ্ছি। এরপর কাজললতা দাসীকে সরিয়ে দিয়ে নিজেই পায়েস রান্না করতে বসে গেল। এদিকে অন্য দাসী মনে মনে ভাবলো, ব্যাপারটা রাজকন্যা মাধবীলতাকে বলে আসি, তাহলে খুব খুশি হবে আমার ওপর, আর খুশি হয়ে যদি কিছু উপহার দেয় আমাকে, এখনই বরং যাই। সেই দাসী মাধবীলতার ঘরে গিয়ে বলল, রাজকন্যা, আপনার জন্য একটা খবর আছে। মাধবীলতা বিরক্তির স্বরে বলল, কি হয়েছে বল তাড়াতাড়ি, আমার সময় নেই। রাজামশাই তো আজ শিকার থেকে ফিরবে। হ্যাঁ, সেজন্যই তো রূপচর্চা করতে বসেছি। বাবা রাজপ্রাসাদে ফিরেই আমাকে দেখতে চাইবে, কিন্তু তাতে কি হয়েছে বলতো? কিন্তু ওদিকে রাজকন্যা কাজললতা তো রাজার জন্য রাজার সব থেকে পছন্দের পায়েস বানাতে বসেছে, আর তার বানানো পায়েস একবার রাজামশাই মুখে দিলেই কাজললতার উপর ভীষণ খুশি হয়ে যাবে। তখন আর আপনার রূপের প্রশংসা করবেন না তিনি। শুনেছি রাজকন্যা কাজললতার হাতের পায়েস নাকি খুব সুস্বাদু। দাসীর মুখে সবটা শুনে জ্বলে উঠল মাধবীলতা। বলল, হয়েছে হয়েছে, আর ওই কাজললতার প্রশংসা করতে হবে না, আমার সামনে ওর কথা বলবি না। নামও কাজল আর দেখতেও তেমন কাজলের মতো, তুই যা এখন। দাসী কিছু না বলে মুখ কালো করে সেখান থেকে চলে গেল। এদিকে মাধবীলতা মনে মনে বুদ্ধি বের করলো। ও
ওদিকে কাজললতা রাজার জন্য বানানো পায়েসটা মাধবীলতা তাকে না বলে নিয়ে এলো রাজার কাছে। বলল, বাবা তুমি এসেছো? হ্যাঁ রে মা, এসেই তো তোকে খুঁজছিলাম। কোথায় ছিলি বল তো দেখি, এই সুন্দর মুখটা না দেখে থাকা যায়? বাবা তোমার জন্য কি এনেছি দেখো। রাজা দেখলো মাধবীলতার হাতে কি যেন একটা, বলল, তাই তো, ওটা কি রে মা তোর হাতে? কি এনেছিস আমার জন্য? মাধবীলতা তখন পায়েসের বাটিটা এগিয়ে দিল রাজার দিকে, বলল, তোমার জন্য পায়েস রান্না করেছি। এতদিন পরে প্রাসাদে ফিরবে, তাই তোমার পছন্দের পায়েস করেছি। খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে। রাজা পায়েসের বাটিটা নিয়ে সেখান থেকে পায়েস মুখে দিতেই বলল, বাহ, কতদিন পর এমন পায়েস খেলাম, মনটা জুড়িয়ে গেল। রাজা মনে মনে ভাবল, মাধবীলতা কেবল রূপেই নয়, বরং গুণেরও অধিকারী। কি ব্যাপার, সবাইকে দেখছি, কিন্তু রাজকন্যা কাজলতাকে তো দেখতে পারছি না। সে কোথায়? সে একটাবার দেখা করলো না আমার সাথে। এই সুযোগের অপেক্ষায় করছিল মাধবীলতা। বলল, ওর কি এখন সময় আছে? হয়তো বাগানে গাছে জল দিচ্ছে। রাজা বেশ কিছুটা অপমানিত বোধ করলো। বলল, আমার সঙ্গে দেখা করার থেকে কাজলতার বাগান বেশি জরুরি। বেশ, তবে আজ থেকে এই রাজপ্রাসাদের বাইরেই থাকবে। এটা শুনে তো মাধবীলতা বেজায় খুশি। এর কিছুক্ষণ পরে এলো কাজললতা, কিন্তু তাকে দেখে রাজা বলল, কেন এসেছো আমার কাছে? বাবা এই দেখো তোমার জন্য পায়েস রান্না করেছি আমি নিজের হাতে। রাজকন্যা মাধবীলতার রান্না করা পায়েস এনে বলছো তোমার রান্না করা? না না বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে। কাজলতা, তুমি কেবল দেখতেই খারাপ নও, তুমি মিথ্যা কথাও বলেছো। তুমি এই রাজ্যের রাজার সঙ্গে মিথ্যা কথা বলেছো। এমন উঠছি চেহারার মানুষের কোনো জায়গা নেই আমার এই রাজপ্রাসাদে। আজ থেকে তুমি রাজপ্রাসাদের বাইরের ঘরটাতে থাকবে। ওহরি, কাজলতাকে রাজপ্রাসাদের বাইরের ঘরটাতে রেখে এসো তো। রাজপ্রাসাদে আর কোনো জায়গা নেই ওর। বিধাতা আমাকে এমন বানিয়েছেন, আমার এতে কি দোষ বাবা? এরপর রাজকন্যা কাজললতার জায়গা হলো প্রাসাদের বাইরের ঘরটাতে। সে সারাদিন সেখানেই থাকতো। সেখানে সুন্দর একটা ফুল বাগান করলো। সারা দিনটা সেখানেই কেটে যায়। এভাবে কেটে যায় বেশ অনেকগুলো দিন। কিন্তু একবার রাজার কঠিন এক অসুখ হলো। কি বুঝছেন বৈদ্যমশাই, উনি সুস্থ হয়ে যাবে তো? আসলে রানীমা, আমাদের রাজা মশাইয়ের একটি কঠিন অসুখ হয়েছে। এই রোগের ওষুধ সব সময় পাওয়া যায় না। তাহলে কিভাবে বাবাকে সুস্থ করা যাবে? একটা উপায় আছে, কিন্তু 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 কি বৈদ্যমশাই? ওই ওষুধ বানাতে যা কিছু লাগবে তা এ রাজ্যে পাওয়া যাবে না। তাহলে কোথায় পাওয়া যাবে সেটা? এই রাজ্যের শেষ মানে একদম উত্তরে যে পাহাড়টা আছে, আর সেই পাহাড়ের গায়ে ঘেঁষে আছে পাতার গাছ আর ফুল। সেগুলো দিয়ে এই ওষুধ বানিয়ে রাজা মশাইকে দিতে পারলে তবে তিনি একদম সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই পাহাড়ে ওঠা খুব কঠিন, আর পাহাড়ের পাশে একটা গভীর খাদ রয়েছে, যেখানে একবার পড়লে আর ফেরা যায় না। কিন্তু রাজ্যের কেউ সেই পাহাড়ে যেতে রাজি হলো না। এদিকে এটা কাজললতা জানতে পেরে সে চলল বৈদ্যমশাইয়ের বাড়িতে। সেখানে গিয়ে সবটা জেনে নিল তার থেকে। মা, তুই সাবধানে যাস কেমন? ঈশ্বর তোর উপর কৃপা করুক। এরপর চলল সেই পাহাড়ের দিকে। চলে তো এলাম, কিন্তু আমি যে পাহাড়ে উঠতে জানি না। কি করে অত উঁচু থেকে পাতা আর ফুল সংগ্রহ করব? এখন এসব ভাবলে চলবে না।
আমাকে ওই ফুল আর পাতা সংগ্রহ করতেই হবে, নয়তো বাবাকে সুস্থ করতে পারবো না। এসব ভাবতে ভাবতে পথ এগোতে লাগলো কাজললতা। হঠাৎ দেখলো ছোট্ট ছোট্ট দুটো পাখি আটকা পড়েছে জালে। এত ছোট্ট পাখিকে এভাবে জালে আটকালো কে? নিশ্চয়ই ওরা ওদের মাকে খুঁজছে। আশেপাশে কাউকেই তো দেখতে পাচ্ছি না, আমি বরং জাল থেকে ওদের মুক্ত করে দিই। কাজললতা সেই ছোট্ট পাখিটা জাল থেকে মুক্ত করে দিল। ছাড়া পেতেই পাখিগুলো উঠে গিয়ে দূরের উঁচু একটা ডালে বসলো। তোমার আর কোনো ভয় নেই, তুমি আবার আগের মতন মুক্ত। এমন সময় রাজকন্যা কাজললতা শুনতে পেল কেউ একটা এদিকেই আসছে। সে মনে মনে ভাবলো, নিশ্চয়ই ওই শিকারিটা আসছে। এ কি, এটা তো আমার টিয়া পাখি, এখানে কি করছে ও? ও কোনো এক শিকারীর জালে আটকা পড়েছিল, আমি ওদেরকে সেখান থেকে মুক্ত করেছি। আপনাকে অনেক ধন্যবাদ ওকে মুক্ত করার জন্য। কিন্তু আপনি ওকে খাঁচায় না রেখে মুক্ত করে দিন, দেখবেন ও তাতেই ভালো থাকবে। পাখিদের ডানা দিয়েছে বিধাতা, যেন ওরা মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারে, কিন্তু আমরা মানুষেরা ওদেরকে খাঁচায় বন্দি করে রাখি। বাহ, এটা তো খুব সুন্দর বললেন। আর আমি ভালোবেসে ওদেরকে টিয়া বলি। বেশ বেশ, আমি না হয় টিয়াকে মুক্ত করে দেব, নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়াবে ওরা। ধন্যবাদ আপনাকে, তাহলে এখন আমি আসি। কিন্তু আপনি এই ঘন জঙ্গলে কি করছেন? আমি এখানে এসেছি একটা বিশেষ কাজে, তাই আমাকে যেতে হবে এখন। এই জঙ্গলে কি কাজ থাকতে পারে? আপনি কি শিকারে এসেছেন? কাজললতা একটু হেসে বলল, শিকার? আমি পশু পাখিদের কখনো শিকার কিংবা বন্দি কোনোটাই করি না। আমি অন্য কাজে এসেছি। এই জঙ্গলের শেষে একটা পাহাড় আছে, আর সেই পাহাড় থেকে কিছু ঔষধি পাতা আর ফুল সংগ্রহ করতে হবে। কিন্তু সেগুলো দিয়ে কি হবে? আর ওই পাহাড় তো খুব ভয়ঙ্কর, ওখান থেকে একবার পড়ে গেলে তো নিশ্চিত মৃত্যু। আমি সবটাই জানি, কিন্তু এই ঔষধি পাতা আর ফুল দিয়ে বাবার জন্য ঔষধ বানাতে হবে। এগুলো এই পাহাড় ছাড়া অন্য কোথাও নেই যে। তাহলে কি করা যায়? বুঝেছি, কিন্তু আপনি পাহাড়ে উঠতে পারেন বুঝি? পারতে তো হবেই, নয়তো কি করে পাবো ওগুলো। বেশ, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, চলুন আমার সঙ্গে। কাজললতা একটু অবাক হয়ে গেল, বলল, আপনার সঙ্গে? কিন্তু আপনি কি করবেন ওখানে গিয়ে? আমি পাহাড়ের উপর থেকে আপনার প্রয়োজনীয় পাতার ফুল এনে দেব, আপনি চিন্তা করবেন না। আপনি পারবেন ওই উঁচু পাহাড়ের উপর উঠতে? আমি তো এই জঙ্গলের পাশেই থাকি, এসব পাহাড়ে ওঠা খুব একটা কঠিন নয়, আমার অভ্যাস আছে। এরপর রাজকুমারী কাজললতা তার সঙ্গে চলল পাহাড়ের দিকে। কোথায় থাকেন আপনি? এই জঙ্গলের বাইরের রাজ্যে, শান্তিপুর রাজ্যের রাজা কমলাকান্ত সেন আমার বাবা। তার মানে আপনি রাজকুমারী? আপনি রাজকুমারী হয়েও এই জঙ্গলে এসেছেন? কাজল বলল, আমি তো রাজপ্রাসাদে থাকি না। আপনি রাজপ্রাসাদে থাকেন না? তবে কোথায় থাকেন? রাজপ্রাসাদের বাইরের একটা ঘরে। কিন্তু আপনি রাজকুমারী হয়েও কেন রাজপ্রাসাদের বাইরে থাকেন, সেটা তো বুঝতে পারলাম না। সেটা পরে কখনো বলবো না হয়। আর পরে যদি দেখা না হয় তবে? তবে অজানাই থাকবে। এই দেখুন, চলে এসেছি আমরা। এটাই তো সেই পাহাড়টা। হ্যাঁ, এটাই সেই পাহাড়। আর ওই দেখুন সেই গভীর খাদ। আপনি এখানে অপেক্ষা করুন, আমি পাহাড় থেকে না আসা পর্যন্ত। এরপর সে পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে উপরে উঠে যেতে লাগলো। এক সময় নিচে থেকে আর দেখা গেল না তাকে। তাই রাজকুমারী কাজললতা সেখানে অপেক্ষা করতে লাগলো। বেশ কিছু সময় পর সে যখন পাহাড় থেকে নেমে এলো, দেখলো যে কাজললতা বনের পাখিদের সাথে খেলা করছে। আপনি চলে এসেছেন? আর ওই জিনিসগুলো, সেগুলো পেয়েছেন? রাজকুমারী কাজললতার অস্থিরতা দেখে সে বলল, চিন্তা করবেন না, আপনি যেটার খোঁজে এই জঙ্গলে এসেছেন আমি সেটা নিয়েই এসেছি। এই নিন আপনার জিনিসগুলো, দেখুন তো ঠিকঠাক আছে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আজ যেতে হবে।
বৈদ্যমশাই এই জিনিসগুলোর জন্য অপেক্ষা করছে। বেশ বেশ, চলুন আমি এই জঙ্গলের পথটুকু আপনাকে এগিয়ে দিয়ে আসি। তারপর রাজকুমারী কাজললতা আর সে হাঁটতে লাগলো। একসময় জঙ্গলের পথ শেষ হয়ে এলো। কাজললতা তাকে বিদায় জানিয়ে শান্তিপুর রাজ্যে প্রবেশ করলো। সময় পেরিয়ে যাচ্ছে, ওষুধটা বানিয়ে সম্পূর্ণ এক রাত রেখে দিতে হবে, কিন্তু এখনো তো। এমন সময় রাজকুমারী কাজললতা সেই ঘরে প্রবেশ করলো। বলল, বৈদ্যমশাই, আমি সব কিছু নিয়ে এসেছি, আপনি আর দেরি করবেন না, আজই তৈরি করে ফেলুন, যেন কাল সকালের মধ্যেই সেটা হয়ে যায়। এরপর বৈদ্যমশাইও আর দেরি না করে ঝটপট কাজে লেগে গেল। সারা রাত রেখে দিয়ে সকালবেলাতেই প্রস্তুত হয়ে গেল সেই ঔষধ। পরের দিন সকালে, বৈদ্যমশাই, রাত তো পেরিয়ে গেল, এবার আর দেরি করবেন না, রাজামশাইকে তাড়াতাড়ি সুস্থ করার ব্যবস্থা করুন। আগে রানীমা, আমি এখনই রাজা মশাইকে ওষুধ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন উনি, চিন্তা করবেন না রানীমা। তাই যেন হয়। একটা ওষুধ বানাতে এত সময় লাগে? এর পরেও যদি এতে কাজ না হয় তবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। আহ মাধবী, এই সময়ও কি তুমি বৈদ্যমশাইকে কথা শোনাবে? উনি তো ওনার সাধ্য মতন চেষ্টা করছেন। বৈদ্যমশাই কিছু একটা বলতে চাইল, কিন্তু রাজকুমারী মাধবীলতার জন্য সেটা আর বলা হলো না। তিনি কিছুটা ওষুধ রাজামশাইকে খাইয়ে দিল। এবার রাজা মশাই কিছু সময় বিশ্রাম নিক, আমি বিকাল বেলা এসে আবার ওনাকে দেখে যাব। তাহলে এখন আমি আসি রানীমা। ওদিকে প্রাসাদের বাইরে থাকা কাজললতা বসে বসে ভাবছে, বৈদ্যমশাই থেকে জানতে হবে বাবা কেমন আছে। ভাগ্যিস ওই ছেলেটা ছিল, নয়তো কি করে যে পাহাড় থেকে ওগুলো জোগাড় করতাম। কিন্তু ছেলেটার পরিচয় তো কিছুই জানা হলো না, তবে বলেছিল ওই জঙ্গলেই নাকি থাকে সে। এমন সময় কাজললতা দেখলো বৈদ্যমশাই বের হচ্ছেন রাজবাড়ি থেকে। সে তার কাছে গিয়ে বলল, বৈদ্যমশাই, বাবা কেমন আছেন? আপনি আর কোনো চিন্তা করবেন না রাজকুমারী কাজলতা, রাজা মশাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এরপর তিনি সেখান থেকে চলে গেল। কাজললতা মনে মনে ভাবল, বাবা সুস্থ হয়ে উঠলেন যার জন্য, তাকে তো একবার ধন্যবাদ জানানো হলো না। দুদিন পরে, রাজা মশাই, এখন কি কিছুটা সুস্থ বোধ করছেন আপনি? হ্যাঁ বৈদ্যমশাই, এখন কিছুটা ভালো লাগছে। শুনেছি আপনি নাকি বিশেষ এক ওষুধ বানিয়েছেন, হয়তো আপনার জন্যই আজ আমি সুস্থ হয়ে উঠতে পেরেছি। রাজামশাই একদম ঠিক বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ বৈদ্যমশাই। ওনার কাজই তো এটা, তার জন্য ওনাকে এত ধন্যবাদ জানানোর কি প্রয়োজন বাবা? অন্যের কাজের প্রশংসা করতে শেখো মাধবীলতা, উনি প্রশংসা পাওয়ার মতোই কাজ করেছেন। আগে রাজা মশাই, এই ধন্যবাদ কেবল আমার একার প্রাপ্য নয়, আরো একজন আছে যে কিনা আমার থেকেও বেশি কঠিন কাজ করেছে, বরং তার জন্যই এই ঔষধটা বানাতে পেরেছি। কে সে? কার কথা বলছেন আপনি বৈদ্যমশাই? সে আর কেউই নয়, সে হলো রাজকুমারী কাজলতা। নামটা শুনে সকলেই অবাক। কাজলতা? কিন্তু সে কিভাবে আপনাকে সাহায্য করলো? সে তো প্রাসাদের বাইরে। আপনি তাকে ভুল বুঝে
প্রাসাদের বাইরে রাখলেও সে আপনার জন্য জঙ্গল পেরিয়ে ওই ভয়ঙ্কর পাহাড়ের ওর থেকে ওই আপনার জন্য ঔষধি পাতার ফুল সংগ্রহ করে এনেছে। আপনি যা বলেছেন তা কি সত্যি বলছেন? আগে হ্যাঁ রাজা মশাই। আমি সেই মেয়েকেই বলছিলাম। রানী, রাজকুমারী কাজলতাকে এখন প্রাসাদে ফিরিয়ে আনার ব্যবস্থা করো তো। ধন্যবাদ বৌদ্ধমশাই, আপনি না হলে আজ বেঁচে ফিরতে পারতাম না। এরপর রাজকুমারী কাজললতা ফিরে এলো তার প্রাসাদে। রাজা এখন মাধবীলতা আর কাজললতাকে সমানভাবেই ভালোবাসে। বেশ কাটছিল তাদের দিন। একদিন যেই মানুষটার জন্য বাবার কাছে আমি ফিরতে পেরেছি, সেই মানুষটাকে ধন্যবাদ জানাতেই হবে। আর দেরি করা ঠিক হবে না, আমি কালই যাব। উনি তো বলেছিল যে এই জঙ্গলেই থাকেন উনি। হ্যাঁ, উনি তো এটাই বলেছিল। আমি কালই বের হব ওনাকে খুঁজতে। পরের দিন সকালে কাউকে কিছু না জানিয়ে রাজকুমারী কাজললতা বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে। কাজললতা বেরিয়ে পড়ল জঙ্গলে সেই ছেলেটার খোঁজে। খুঁজতে খুঁজতে এক সময় কাজললতা জঙ্গলের শেষে সেই পাহাড়ের কাছে চলে এলো। আর হাঁটতে পারছি না, বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু তার দেখা পেলাম না এখনো। সে তো বলেছিল যে এই জঙ্গলের ভেতরেই থাকে। তবে এখন কোথায়? আমি কি এখানে আরো কিছু সময় অপেক্ষা করব? হ্যাঁ, তাই করি। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, তবুও সেই ছেলেটার দেখা মিলল না। অবশেষে এতটা পথ হেঁটে এসে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। একটু জল পেলে। হঠাৎ কে যেন তার দিকে জল এগিয়ে দিল। প্রথমে কাজললতা একটু ভয় পেয়ে গেল, কিন্তু তারপর দেখলো এই নিন জল, এটা দিয়ে আপাতত ক্লান্তিটা দূর করুন। এখানে এটা ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আপনাকে খুঁজতেই এসেছি, কিন্তু আপনি কি করে বুঝলেন যে আমি জল চাইছিলাম? প্রতাপ একটু হেসে বলল, সেটা না হয় পরে কখনো বলবো। কিন্তু পরে যদি আর দেখা না হয়? তাহলে অজানাই থেকে যাবে। কাজললতার হঠাৎ মনে পড়ল এই কথাটা তো নিজেই বলেছিল আগের দিন। এটা মনে পড়তেই মৃদু হাসল সে। তো বলুন এবার রাজকুমারী কাজলতা, হঠাৎ এই জঙ্গলে কেন আপনি? আবার কি কিছু প্রয়োজন? আপনাকে ধন্যবাদ জানাতেই আজ এখানে এসেছি। আপনার সংগ্রহ করা ওই জিনিসগুলো দিয়ে বাবা সুস্থ হয়ে উঠেছেন, তাই আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি কে? আর এই জঙ্গলেই বা কেন থাকেন? আমি প্রতাপ। আগে পশু পাখি শিকার করতে আমার খুব ভালো লাগতো। আমার বাবার এগুলো একেবারে পছন্দ ছিল না, তাই বাধ্য হয়ে এই জঙ্গলে আমি থাকতে শুরু করি। তবে এখন শিকার করি না আর আগের মতো। এখন জঙ্গলের পাখিগুলোদের সাথেই সময় কেটে যায়। কিন্তু এভাবে জঙ্গলে দিন না কাটিয়ে বাড়িতে ফিরে গেলেই তো পারেন। বাড়িতে ফিরে গেলে তো আর রাজকুমারীর দেখা পেতাম না আজ। কাজললতা কিছু না বলেই সামান্য হাসলো। তারপর বলল, বেশ, তবে আজ আসি। এরপর কাজললতা ফিরে এলো তার রাজ্যে। এদিকে শান্তিপুর রাজ্যের রাজা সুস্থ হয়ে ওঠায় সেই রাজ্যে উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনটা রাজকুমারী কাজললতার জন্যও বটে, কিন্তু এটা মাধবীলতার একেবারেই পছন্দ না। দাসী, তোমাকে কাল যে নতুন পোশাক আর হীরের গয়নাগুলো দিয়েছিলাম, কাজললতার জন্য ওকে সময় মতো সেগুলো দিয়ে সাজিয়ে দেবে। এত দামি দামি পোশাক আর হীরের গয়না কাজললতা পরবে? হ্যাঁ, ও তো নিজে থেকে চাইবে না
তাই রাজামশাই নিজেই এগুলি এনেছেন ওর জন্য। ওকে তো এগুলো মানাবে না, তার থেকে বরং এগুলো আমিই পরি, আমার মতো সুন্দরীকেই কেবল এগুলো মানাবে। এটা বলে সেখান থেকে একটা হীরের হার নিয়ে নিজের গলায় পরতেই যাচ্ছিল। তোমার জন্য তো সব এনেছে রাজামশাই, তবে তুমি কেন কাজললতার জন্য আনা জিনিসের দিকে তাকাচ্ছ? এটা শুনে মাধবীলতা বেজায় রেগে গেল। রেগে গিয়ে হারটা রেখে দিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। এরপর কাজললতা আর মাধবীলতা তাদের যার যার পোশাক পরে তৈরি হলো। আজ রাজবাড়িতে মহা উৎসব, অনেক লোকের আনাগোনা। এমন সময় রাজপ্রাসাদের দরজায় এসে দাঁড়ালো প্রতাপ। এ কি, এত লোক! এখন কাজলতাকে কোথায় খুঁজি আমি বরং প্রাসাদের ভেতরে গিয়ে কাউকে শুনে নেব। এটা ভাবতে ভাবতে প্রতাপ প্রাসাদে ঢুকলো, কিন্তু হঠাৎ তাকে দেখতে পেয়ে, এই কে আপনি? দেখে তো মনে হচ্ছে পশু পাখি শিকারী। সামান্য এক শিকারী হয়ে আপনি রাজপ্রাসাদে ঢুকেছেন কারো অনুমতি ছাড়াই? আমি তো চুরি করতে আসিনি, আমি এসেছি। প্রহরী, প্রহরী, কে আছিস? কে এই সামান্য এক শিকারীকে ঢুকতে দিয়েছিস? হঠাৎ রাজামশাই সেখানে উপস্থিত হলেন। বললেন, কি হয়েছে মাধবীলতা, তুমি এভাবে কথা বলছো কেন? উনি হয়তো এ রাজ্যের অতিথি। রাজার এমন কথাতে বেশ মুগ্ধ হয়ে গেল প্রতাপ, কিন্তু রাজকুমারী মাধবীলতা একটুও খুশি হলো না। পেরিয়ে গেল উৎসবের দিন। আজও দেখা হলো না কাজলতার সাথে। শুনেছি সে নাকি প্রতিদিন সকালে বাগানে যায়, তখনই না হয় দেখা করব তার সাথে। এটা ভেবে সে রাতে ঘুমিয়ে পড়ল প্রতাপ। কিন্তু পরের দিন সকালে রাজামশাইয়ের সব থেকে পছন্দের ঘোড়া ছিল ওটা। এখন সে যদি জানতে পারে আমাদের জন্য ঘোড়াটা মরলো এভাবে, তাহলে তো আমাদেরকে কারাগারে বন্দি করে রাখবে। বড্ড ভুল হয়ে গিয়েছে ভাই। আর কে জানবে বল দেখি, রাতের বেলা সাপ এসে কামড়ে দেবে এভাবে? এর আগে তো এমন কখনো হয়নি। সেসব নিয়ে আর ভেবে কি হবে? এখন বল, কি করে রাজামশাইকে বলবি? বলছি কি, কাল একজনকে এখানে দেখলাম বুঝলি, আগে কখনো দেখিনি। বেড়াটা নতুন মনে হয়। সে তো বুঝলাম, কিন্তু তোকে দিয়ে কি হবে? আমরা রাজামশাইকে গিয়ে বলবো ওই লোকটার জন্য রাজার পছন্দের ঘোড়াটা মরেছে। যেমন কথা তেমন কাজ। সেই লোক দুজন মিলে রাজাকে বলল। রাজার সব থেকে পছন্দের ঘোড়ার এমন কথা শুনে প্রচন্ড রেগে গেল। বলল, এত বড় সাহস! আমার পছন্দের ঘোড়ার অযত্ন! সেনাপতি, এক্ষুনি তাকে কারাগারে বন্দি করো। রাজার আদেশের সঙ্গে সঙ্গে সেনাপতি তার দুজন লোক নিয়ে প্রতাপকে বন্দি করে নিয়ে গেল কারাগারে। আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি এসবের কিছুই জানতাম না। আর আমি তো ঘোড়ার রক্ষক হিসাবেও ছিলাম না। আমি এই রাজ্যে নতুন, দয়া করে আমাকে মুক্ত করে দিন এখান থেকে। রাজার আদেশ ছাড়া আপনাকে এখান থেকে মুক্ত করতে পারবো না। রাজামশাইয়ের প্রিয় ঘোড়া মারা যাওয়ায় সে প্রচন্ড রেগে আছে। পরের দিন। রাজকুমারী, শুনেছেন তো রাজ্যের খবর? খবর? কিসের খবর? সে কি রাজকুমারী, আপনি জানেন না? কাল আমাদের রাজ্যে নতুন এক লোক এসেছে, কিন্তু রাজামশাই তাকে ভুল বুঝে কারাগারে বন্দি করে রেখেছেন। ভুল বুঝে? কি এমন হয়েছিল? দাসী তার হাতের কাজ রেখে রাজকুমারী কাজললতার দিকে এগিয়ে এসে বলল, কাল রাজামশাইয়ের পছন্দের ঘোড়াটা মারা গেছে সাপে কেটে। তাই নিয়ে রাজার সে কি রাগ! আসলে ঘোড়াশালা দেখাশোনা করে যে দুজন, ওরা কাল রাতে ঘুমিয়ে পড়েছিল, তখন কোথা থেকে একটা সাপ এসে কামড়ে দিয়েছে। কিন্তু এখানে সেই নতুন লোকটার কি দোষ? ওরা দুজন রাজাকে ভুল বুঝিয়েছে, আর রাজা ওই লোককে বন্দি করে রেখেছে। দাসী চলে গেলে কাজললতা মনে মনে ভাবল, নতুন লোক? কে এই নতুন লোক? একবার গিয়ে দেখা করে আসবো কি? হ্যাঁ, তাই বরং করি। এরপর কাজললতা চলল কারাগারের দিকে সেই বন্দি লোকটার সঙ্গে দেখা করার জন্য।
কাজললতা চলল কারাগারের দিকে, কিন্তু হঠাৎ রাজকুমারী, ডাকটা শুনে কাজললতা চমকে উঠল। বলল, এ কি, তুমি এখানে? রাজামশাই ফিরে এসেছেন বাণিজ্য থেকে, সবাইকে ডাকছেন তিনি। এটা বলতেই আপনার ঘরে যাচ্ছিলাম, কিন্তু দেখতে পেলাম আপনি এদিকেই আসছেন। কাউকে বলো না দয়া করে, আমি এসেছি ওই বন্দি লোকটাকে দেখতে। কে তিনি? ওসব পরে হবে, এখন চলুন আগে, রাজামশাইয়ের সাথে দেখা করবেন, চলুন। কিন্তু ওই লোকটাকে তো দেখা হলো না। আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধি? কি বুদ্ধি? রাজামশাইকে আপনি যদি সবটা বুঝিয়ে বলেন, তবে তিনি নিশ্চয়ই ওই লোকটাকে মুক্ত করে দেবে। দাসীর কথাটা কাজললতার বেশ পছন্দ হলো। বলল, বেশ, তবে তাই হোক। কাজললতা দেখল রাজা বিশ্রাম নিচ্ছে। এটা দেখে সে ফিরেই যাচ্ছিল। হঠাৎ রাজা বলে উঠল, এ কি রে মা, তুই চলে যাচ্ছিস কেন? তুমি তো বিশ্রাম নিচ্ছিলে, তাই ভাবলাম পরে আসবো। পরে কেন আসবি? এখনই বল, কিছু বলবি? আর কোথায় ছিলি তুই? তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে বল তো একটু। কাজললতা একটু চুপ করে তারপর বলল, বাবা, একটা কথা ছিল, তুমি রাগ করবে না তো? তুই ভয় পাচ্ছিস কেন মা? বেশ, তুই নির্ভয়ে বল। কাজললতা এরপর সবটা বলল রাজাকে। সবটা শুনে রাজা উঠে দাঁড়ালো। আমার রাজ্যে এত বড় মিথ্যা, আর আমি একটা নির্দোষ লোককে এভাবে বন্দি করে রেখেছি? ছি ছি, আমি মস্ত বড় অন্যায় করেছি রে মা, আমি দেখছি ব্যাপারটা। রাজা এরপর প্রহরীকে ডেকে বলল, প্রহরী, প্রহরী! দুজন প্রহরী এসে হাজির হলো তখনই। আদেশ করুন রাজা মশাই, কে আছো? এখনই মুক্ত করে দাও কারাগারে বন্দি করা সেই অচেনা ব্যক্তিকে। একজন নির্দোষ মানুষকে এভাবে বন্দি করে রাখা হয়েছে, এক্ষুনি যাই তবে রাজা মশাই। এই বলে প্রহরী চলে গেল। তারা গিয়ে রুদ্রপ্রতাপকে তালাবদ্ধ কারাগার থেকে মুক্ত করে দিল। কেটে গেল 2 দিন। এদিকে রাজকুমারী কাজললতা রোজ রুদ্রপ্রতাপের অপেক্ষা করতে থাকে। এমনই একদিন বিকালবেলা বাগানে গাছে জল দিচ্ছিল। হঠাৎ একটা গলা শুনতে পেল। ধন্যবাদ রাজকুমারী। পরিচিত গলা পেয়ে রাজকুমারী কাজললতা চমকে উঠল। এটা আমি কি দেখছি? আপনি এখানে? আপনাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। কিন্তু ধন্যবাদ? কিন্তু কেন? এই যে আপনি আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন, এর থেকে বড় উপকার আর কি হতে পারে বলুন? কাজললতার আর বুঝতে বাকি রইল না যে এই রুদ্রপ্রতাপী কারাগারে বন্দী হওয়া সেই অপরিচিত লোক। বলল, আমি এ রাজ্যের রাজার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। এরপর বেশ কিছু সময় তারা বাগানে বসেই গল্প করল। দূর থেকে মাধবীলতা এটা দেখতে পেল। এগিয়ে এসে বলল, কাজল, তুই এখানে বসে গল্প করছিস, সেটাও আবার এই ছেলেটার সাথে? তুই ভুলে যাস না, তুই এই রাজ্যের রাজকুমারী। কেবল কাজললতাকেই নয়, সাথে রুদ্রপ্রতাপকেও কিছু কথা শুনিয়ে দিল। বলল, আর তোমাকে না বাবা কারাগারে বন্দি করে রেখেছিল? তুমি এখানে বসে রাজকুমারীর সাথে গল্প করছো? তুমি জানো না রাজপ্রাসাদের কারো সাথে এভাবে দেখা করা যায় না? অবশ্য জানবেই বা কি করে, কখনো তো রাজপ্রাসাদে প্রবেশ করনি হয়তো। মাধবী, এভাবে রাজ্যের অতিথিকে অপমান করা যায় না, উনি এ রাজ্যের অতিথি। এরপর রুদ্রপ্রতাপকে বলল, আপনি মাধবীর কথাতে দয়া করে কিছু মনে করবেন না, আমি আপনার জন্য অতিথিশালাতে ব্যবস্থা করছি আজই। আমার এসব কিছুই লাগবে না, আমি জঙ্গলেই থাকতাম, রাজ্যের কোথাও না কোথাও ঠিক মানিয়েই নিতে পারবো। আপনাকে আমার জন্য এত চিন্তা করতে হবে না, আপনি বরং রাজপ্রাসাদেই ফিরে যান। কাজল, তুই এখনো এখানে দাঁড়িয়ে থাকবি? চল ভেতরে চল। এটা বলে রাজকুমারী মাধবীলতা কাজললতাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেল। এদিকে রুদ্রপ্রতাপ সেখানে একা বসে রইল। মনে মনে ভাবলো, রাজকুমারী মাধবীলতার ব্যবহার যেমন কঠোর, রাজকুমারী কাজলতা যেন ঠিক তার বিপরীত। তবে তার ব্যবহার মুগ্ধ করে সবাইকে।
আর এই জন্যই বুঝি কাজলতা অন্যদের থেকে আলাদা। পরের দিন সকালে। প্রণাম রাজামশাই, এবছরের খাজনা আদায়ের জন্য দূত এসেছে, অতিথিশালায় অপেক্ষা করছে। বেশ, তাকে পাঠিয়ে দাও রাজসভায়। কিছুক্ষণ পরে। প্রণাম রাজামশাই, এবছরের খাজনা বাবদ 100 স্বর্ণ মুদ্রা ধার্য করা হয়েছে। আমি মন্ত্রীকে বলে দিয়েছি এক্ষণে রাজকোষ থেকে অর্থ আনতে। আপনি আপাতত অতিথিশালায় বিশ্রাম গ্রহণ করুন। মাফ করিবেন রাজামশাই, আজ আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। এরপর তিনি তার প্রয়োজনীয় কাজ সেরে বেরিয়ে পড়ল রাজপ্রাসাদ থেকে। কিন্তু হঠাৎ তার চোখ পড়ল রাজপ্রাসাদের বাইরের বাগানে বসে থাকা রুদ্রপ্রতাপের দিকে। ওখানে ওটা কে বসে আছে? গিয়ে দেখতে হচ্ছে তো একটিবার। সে কিছু সামনে এগিয়ে গিয়ে দেখলো রুদ্রপ্রতাপকে। ও তাহলে এই ব্যাপার, এটা তো মহারাজকে জানাতেই হবে। তাহলে বেশ কিছু মোহরও পেতে পারি। যাই, আর না দেরি করি, তাহলে এক্ষুনি পা চালাই। এরপর সে ফিরে গেল সোমপুর রাজ্যের মহারাজের কাছে, গিয়ে বলল, প্রণাম মহারাজ। এসো এসো, তোমার জন্যই তো বসেছিলাম। তা তোমার কাজ সব মিটে গিয়েছে তো ভালোভাবে? কারো খাজনা বাকি নেই তো? কতবার বেশ কয়েক রাজ্য থেকে খাজনা আসেনি, এবছর সেসব মিটিয়েছ তো? আগে মহারাজ, সেসব তো মিটিয়ে এসেছি, কিন্তু আবার কিন্তু কি? তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা ভাবছো। তা কি ভাবছো বলে ফেলো তো দেখি। আগে মহারাজ, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। কি? তা কি সে সুসংবাদ বলো তো দেখি। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি অতিরিক্ত খাজনা আদায় করেছো। না না, এ তো ভারী অন্যায়। ন্যায্য খাজনার বেশি একটি মুদ্রাও আমি এ রাজ্যে চাই না। না না মহারাজ, আমি খাজনা নিয়ে কিছু বলছি না। আমি অন্য একটা সংবাদ এনেছি। এটা যদি আপনি শুনেন তাহলে আপনি খুব খুশি হবেন। আচ্ছা আচ্ছা, তাহলে চুপ করে না থেকে ঝটপট বলো। আজ খাজনা আদায়ের জন্য শান্তিপুর রাজ্যে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে একজনকে দেখলাম। মহারাজ, আপনার একমাত্র পুত্র আর এ রাজ্যের রাজপুত্র রুদ্রপ্রতাপকে দেখলাম। আর এটাও দেখলাম সে শান্তিপুর রাজ্যের প্রাসাদের বাইরে একটা বাগানে বসেছিল। রাজপুত্র রুদ্রপ্রতাপ? কিন্তু সে ওই রাজ্যে কিভাবে পৌঁছালো? আমি খবর নিয়ে এটাও জেনেছি রাজামশাই, ওই রাজ্যের রাজা কমলাকান্ত আমাদের রাজপুত্রকে বন্দি করে রেখেছিল নাকি। এটা শুনে মহারাজ বেজায় রেগে গেল। কি এত বড় দুঃসাহস রাজা কমলাকান্তের? সে এই রাজ্যের রাজপুত্রকে বন্দি করে রেখেছে? তুমি সঠিক খবর এনেছো তো? দূতের মুখ কিছুটা শুকিয়ে গেল, বলল, আগে মহারাজ, আমি তো এমনটাই খবর পেয়েছি, আর আমি সেটা দেখেও এসেছি। না দেখে আপনাকে এইসব কথা বলতে পারি? বলুন দেখিনি। বেশ বেশ, রাজা কমলাকান্তের সাথে তো এখন কথা বলতে হবে। কেন সে রাজপুত্র রুদ্রপ্রতাপকে বন্দি করে রেখেছে? মহারাজ, তাহলে রাজা কমলাকান্তকে ডাক পাঠায় এই রাজ্যে আসার জন্য। না, আমি নিজেই যাব শান্তিপুর রাজ্যে। তুমি এক্ষুনি শান্তিপুর রাজ্যের রাজার কাছে চিঠি পাঠানোর ব্যবস্থা করো। আমি দুদিনের মধ্যেই সেখানে যাব। আগে মহারাজ, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি, আপনি চিন্তা করবেন নি। কাজল ওই বাইরের লোকটার সামনে আমাকে এভাবে বলল? আজই বাবাকে বলতে হবে। তার আদরের কাজললতা এক সামান্য জঙ্গলে থাকা লোকের সাথে বসে বসে গল্প করে। রাজকুমারী হওয়ার কোনো যোগ্যতা আছে ওর? রাজকুমারী থাকবে প্রাসাদে, দামি অলংকার পরে, আর ও কিনা ফুল বাগানে জল দেয়। ওকে একবার প্রাসাদ থেকে বের করে দিতে পারলেই বাবার পরে ওই সিংহাসন হবে আমার। এর নাম রাজামশাই? ওরে, তুমি এই অসময়ে রাজসভায় যে? আইকে রাজামশাই, সোমপুর রাজ্য থেকে দুধ এসেছে। সে কি পড়ি? কালই তো দুধ এসেছিল,
খাজনা আদায় করতে। মন্ত্রীমশাই, আপনি সবটা দেখে দিয়েছিলেন তো? পাশ থেকে মন্ত্রীমশাই শুকনো মুখে বলল, আগে রাজা মশাই, আমি তো কালই দাঁড়িয়ে থেকে হিসাবপত্র বুঝে খাজনা মিটিয়ে দিয়েছি। তবে আবার রাজদূত কেন এসেছে? তা প্রহরী দূত কেন এসেছে সেই বিষয়ে কিছু কি বলেছে? সে ওই রাতে মহারাজের চিঠি নিয়ে এসেছে, সেটা কেবল আপনার হাতেই দেবে বলেছে। প্রহরী মহারাজ চিঠি পাঠিয়েছেন? বেশ বেশ, দূতকে রাজসভায় পাঠিয়ে দাও, যাও। আগে রাজা মশাই। প্রহরী রাজসভা থেকে চলে গেল। কিছুক্ষণ পর দূত এসে হাজির হলো রাজসভায়। আগে ওর নাম রাজা মশাই। শুনলাম মহারাজা নাকি চিঠি পাঠিয়েছেন, তো কি বিষয়ে চিঠি? এটা আপনি নিজেই পড়ে নিন, এমনই আদেশ মহারাজের। এটা বলেই সে চিঠিটা এগিয়ে দিল রাজার দিকে। রাজা মশাই, এখন আমি আসি তবে। রাজা চিঠিটা খুলে পড়তে লাগলো। তারপর বেশ কিছু সময় চুপ করে বসে রইল। কি লিখেছেন চিঠিতে? রাজা গম্ভীর মুখে বলল, মহারাজ কালই আমাদের রাজ্যে আসছেন। কাল? কিন্তু কেন? সেটা তো কিছু বলেনি চিঠিতে, তবে চিঠি পড়ে যা বুঝলাম তিনি কোনো বিষয়ে প্রচন্ড রেগে আছেন। দেখা যাক, উনি আসলেই বোঝা যাবে বাকিটা। মন্ত্রী, তুমি আমাদের অতিথিশালা প্রস্তুত করে রাখবে। রাতের বেলা। কি ব্যাপারটা কি? এভাবে পায়চারি করে কি এত দুশ্চিন্তা করছেন আপনি? তোমাকে তো বললাম রানী সবটাই। এত দুশ্চিন্তা করবেন না, মহারাজ হয়তো এমনি এ রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে আসছেন। তাই যেন হয় রানী, তাই যেন হয়। পরের দিন রাজপ্রাসাদের চূড়ায় দাঁড়িয়ে কি মন্ত্রী, কিছু কি দেখা যাচ্ছে? ও দূরে দেখা যাচ্ছে একটা বিশাল হ্রদ, আর সাথে বেশ বড় একটা সৈন্য বাহিনী এদিকে এগিয়ে আসছে রাজা মশাই। বলো কি? কিন্তু কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। এত সৈন্যবাহিনী নিয়ে তো কেউ রাজ্য ভ্রমণে আসবে না নিশ্চয়ই। রাজা মশাই, আমি চাই আমাদের সৈন্যদের প্রস্তুত হতে বলি তাহলে। এখন যদি যুদ্ধ বাঁধে তবে তো আমাদের রাজ্যের প্রজারা মারা যাবে। মন্ত্রী কিছু না বলেই চলে গেল। রাজাও সেখান থেকে এসে রাজসভার সিংহাসনে বসলো চিন্তিত হয়ে। অন্যদিকে মহারাজ তার সাথে আসা সৈন্যদের উদ্দেশ্যে বলল, তোমরা সবাই এখানে অপেক্ষা করবে, শান্তিপুর রাজ্যে আমি একাই যাব আর রাজা কমলাকান্তের সাথে কথা বলবো। এরপর দূতকে সঙ্গে নিয়ে এগিয়ে গেল রাজপ্রাসাদের দিকে। আজই বাবাকে বলতে হবে তার আদরের কাজললতার কথা। তখন আবার আগের মতন প্রাসাদের বাইরে বের করে দেবে, তখন সেখানে বসে বসে গল্প করবে। রাজা কমলাকান্ত সিংহাসনে মুখে হাত দিয়ে বসে আছে। মাধবীলতা বলল, বাবা, তোমার সঙ্গে কিছু কথা আছে কাজললতাকে নিয়ে। আমি পরে তোমার সব কথা শুনবো, এখন যাও ঘরে গিয়ে বসো এখন। কিন্তু বাবা, রাজা কমলাকান্ত কিছুটা রেগে গিয়েই বলল, আহ মাধবীলতা, বলছি তো এখন কথা বলার সময় নেই। মাধবীলতা কিছু বলতে যাবে তখনই প্রহরী এসে বলল, সোমপুর রাজ্যের মহারাজা এসেছে, আমাদের রাজ্যে বিশাল সৈন্যবাহিনী। আমি নিজেকে তাকে রাজসভায় নিয়ে আসবো? আপনাকে আর কোথাও যেতে হবে না রাজা কমলাকান্ত, আমি নিজে নিজেই এসে গেছি। কি সৌভাগ্য, আমার মহারাজ এসেছেন আমার রাজসভায়। আসুন মহারাজ, আসুন, দয়া করে আসন গ্রহণ করুন। যে রাজ্যে আমার পুত্রকে বন্দি রাখা হয়েছে আমি সেখানে বসবো? আপনি ভাবলেন কি করে রাজা কমলাকান্ত? আপনার এত বড় সাহস, আপনি আমার পুত্রকে বন্দি করে রেখেছেন? মহারাজের কথা শুনে রাজসভায় থাকা সকলেই অবাক হয়ে গেল। রাজা কমলাকান্ত বলল, আপনার পুত্র? কিন্তু আমি তো তাকে চিনিও না, কেনই বা তাকে বন্দি করতে যাব? মহারাজ, আপনার কথা ভুল হচ্ছে। ভুল হচ্ছে? আমার ভুল হচ্ছে? আমি সংবাদ পেয়েই তবে এসেছি। কে দিয়েছে এই সংবাদ? দূত এগিয়ে এসে বলল,
আমি বলেছি রাজামশাই, যেই দিন খাজনাদের জন্য এসেছিলাম সেই দিনই আমি আমাদের রাজপুত্রকে দেখেছি আপনার রাজপ্রাসাদের বাইরে বসে থাকতে। তখন বাইরে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি আপনি নাকি তাকে বন্দি করে রেখেছিলেন। কমলাকান্ত প্রহরীকে ডেকে বলল, ওরে, এক্ষুনি গিয়ে সে ছেলেটিকে ডেকে আনো যাকে বন্দি করা হয়েছিল। আগে রাজামশাই। রাজকুমারী, আপনি এখানে বসে আছেন, আর ওদিকে তো রাজ্যে যুদ্ধ বাঁধতে বসেছে। কাজললতা একটু হেসে বলল, কেন, কি হয়েছে? আর যুদ্ধই বা কেন লাগবে? ও মা রাজকুমারী, আপনি দেখি রাজ্যের কোনো খবরই রাখেন না। আহা, এসব রেখে কি হয়েছে সেটা বলো। যেই ছেলেকে রাজামশাই ভুল বুঝে বন্দি করে রেখেছিল তাকে নিয়েই গোল বেঁধেছে। কাজললতা একটু অবাক হয়ে বলল, প্রতাপকে নিয়ে? আচ্ছা চলো তো গিয়ে দেখি। প্রহরী বাইরে এসে খুঁজতে খুঁজতে দেখলো প্রতাপ গাছের নিচে বসে এক মনে বসে আছে। এই যে তুমি এখানে আরাম করে বসে আছো, চলো চলো, ওদিকে রাজামশাই তোমাকে ডাকছে। রাজামশাই আমাকে ডেকেছেন? আবার কোনো অপরাধ করে ফেলেছি আমি? প্রহরী মাথা চুলকে বলল, সে তো বলতে পারবো না গো বাপু, তবে হ্যাঁ, রাজামশাই কিন্তু বেজায় রেগে আছে। চলো চলো, আর কথা না বাড়িয়ে রাজসভায় চলো তো দেখি। প্রতাপও আর কথা না বাড়িয়ে প্রহরীর সাথে চলল। যেতে যেতে প্রহরী বলল, সোমপুরের মহারাজ এসেছে আমাদের রাজ্যে, তার পুত্রকে নাকি আমাদের রাজা বন্দি করে রেখেছে। বলো দেখি, তার পুত্রকে আমরা কিভাবে চিনব, আর কেনই বা তাকে বন্দি করতে যাবো? সোমপুর রাজ্যের রাজা এসেছেন এই রাজ্যে? তবে হ্যাঁ, আর বলছি কি, এই জন্যই তো রাজামশাই তোমাকে ডাক পাঠিয়েছে। তুমি গেলেই সে বুঝতে পারবে যে সেই রাজপুত্র আর তুমি এক নও। এবার বুঝতে পেরেছো তো ব্যাপারটা? প্রতাপ কিছু না বলে চুপচাপ এগোতে লাগলো। রাজসভায় ঢুকতেই রাজা কমলাকান্ত বলল, এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। প্রণাম রাজামশাই, আপনি আমায় ডেকেছিলেন? কমলাকান্ত কিছু বলার আগেই সোমপুর রাজ্যের মহারাজা বলল, রুদ্রপ্রতাপ, তোমার আর কোনো ভয় নেই। আমরা এসেছি তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে। কিন্তু তার আগে বলো তো, তুমি এখানে এলে কি করে? আর কেনই বা রাজা কমলাকান্ত তোমাকে বন্দি করেছে? তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। রাজা কমলাকান্ত কোনো কিছু বুঝতে না পেরেই বলল, রুদ্রপ্রতাপ? কে এই রুদ্রপ্রতাপ? এটা তো প্রতাপ, এই রাজ্যের পাশের জঙ্গলে বসবাস করত। কিন্তু একে আপনি কিভাবে চিনলেন মহারাজ? তখন পাশ থেকে দূত বলল, আজ্ঞে রাজা মশাই, এটা আর কেউ নয়, এটা আমাদের সোমপুর রাজ্যের একমাত্র রাজপুত্র রুদ্রপ্রতাপ। এটা শুনে রাজসভায় থাকা প্রত্যেকে অবাক হয়ে গেল। রাজা কমলাকান্ত, এখনো কি বলবেন? আপনি কাউকে বন্দি করে রাখেননি? রাজা কমলাকান্ত কিছু বলার আগেই সোমপুর রাজ্যের মহারাজ বেজায় রেগে গিয়ে বললেন, আপনার এত বড় সাহস! আপনি আমার পুত্রকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছেন। এই অপরাধে আমি আপনার রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এটা শুনে রাজা কমলাকান্ত বেশ চিন্তায় পড়ে গেল। বলল, না না মহারাজ, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তার পরিচয় না জেনে তাকে বন্দি করেছিলাম। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ক্ষমা? আপনি রাজপুত্র রুদ্রপ্রতাপকে বন্দি করেছেন, আমি আপনাকে ক্ষমা করে দেব? আপনি কি সঠিক কাজ করেছেন এটা? হ্যাঁ, সঠিক কাজ করেছেন। হঠাৎ এমন একটা কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কে কে বললো এই কথা? আর কার এত বড় দুঃসাহস? এমন সময় রাজসভায় এলো রাজকুমারী কাজললতা। এদিকে রাজা কমলাকান্ত কাজললতার এমন কাজে রেগে গেল। ওদিকে মাধবীলতা মনে মনে ভাবলো, মহারাজ নিশ্চয়ই ভীষণ রেগে আছে কাজলের এমন কথা শুনে। বেশ হয়েছে,
মহারাজকে আরো রাগিয়ে দি বরং। মাধবীলতা বলে উঠল, মহারাজ, কথাটা কাজললতাই বলেছে। কাজলতা? কে এই কাজলতা? আর তার সাহস হলো কি করে আমার মুখের উপরে এমন কথা বলার? মাফ করবেন মহারাজ, আমি আপনাকে অপমান করতে চাইনি, কিন্তু আপনি আমার বাবা অর্থাৎ রাজা কমলাকান্তকে ভুল বুঝছেন। তিনি কোনো অন্যায় করেনি। কাজলতা, তুমি ভেতরে যাও, আমি কথা বলছি তো, দেখছো না? আমি তো অন্যায় কিছু বলছি না। তুমি কি জানো তোমার বাবা সোমপুর রাজ্যের একমাত্র রাজপুত্র রুদ্রপ্রতাপকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছে? আমি শুনেছি আপনি সৎ একজন রাজা, আপনি কোনো অন্যায়কে মেনে নেন না। তাহলে রাজা কমলাকান্তের বিরুদ্ধে অন্যায়ভাবে যুদ্ধ ঘোষণা করছেন কি করে মহারাজ? অন্যায়ভাবে? রাজপুত্র রুদ্রপ্রতাপ নিজের পরিচয় গোপন করে এই রাজ্যে আশ্রয় নিয়েছিল। সে তার পরিচয় দিয়েছিল জঙ্গলে থেকে আসা এক শিকারী হিসাবে। ঘোড়াশালার ঘোড়া রক্ষক মিথ্যা কথা বলেছিল রাজা কমলাকান্তকে, আর তখন তাকে বন্দি করা হয়েছিল। এখানে একজন সৎ রাজার দায়িত্ব পালন করেছেন রাজা কমলাকান্ত, যে কোনো অন্যায়কে মেনে নেয়নি। কিন্তু পরবর্তীতে যখন রাজা জানতে পেরেছেন সবটা, যে রাজপুত্র রুদ্রপ্রতাপ কোনো অন্যায় করেননি, তখন তাকে মুক্ত করে দিয়েছেন এবং এর জন্য রাজা অনুতপ্ত। রুদ্রপ্রতাপ, রাজকুমারী কাজলতা যা যা বলল তা কি সব সত্যি? হ্যাঁ বাবা, উনি যা বলেছে তা সব সত্যি। আমি পরিচয় গোপন করেই এখানে এসেছি, আর রাজা কমলাকান্ত সবটা জেনে আমাকে তখনই মুক্ত করে দিয়েছেন। এতে ওনার কোনো দোষ নাই। মহারাজ তখন পাশে দাঁড়িয়ে থাকা দূতের দিকে তাকিয়ে বলল, তুমি তো এগুলো আমাকে জানাওনি, তাহলে আমি এত বড় সিদ্ধান্ত নিতাম না। দূত তখন শুকনো মুখে বলল, মানে মহারাজ, আমি তো... তোমাকে আর কিন্তু বলতে হবে না রাজা কমলাকান্ত, আমি আমার কাজের জন্য লজ্জিত। আপনি কি বলছেন মহারাজ? আপনি আমার রাজ্যের অতিথি। রাজপুত্র রুদ্রপ্রতাপ, আপনি কি প্রয়োজনে আপনার পরিচয় গোপন করেছেন? এটা এখনো পরিষ্কার হলো না। কেনই বা সবাইকে মিথ্যে বলেছিলেন? ক্ষমা করবেন রাজকুমারী কাজলতা, আমি পরিচয় গোপন করেছি ঠিকই, তবে মিথ্যা বলিনি। আপনি তো বলেছিলেন আপনি প্রতাপ, আরও বলেছিলেন আপনি জঙ্গলে থাকতেন। হ্যাঁ, আমি রুদ্রপ্রতাপ, আর আমি জঙ্গলেই থাকতাম। জঙ্গলে? কিন্তু রাজপুত্র হয়ে তুমি জঙ্গলে কেন থাকবে? রুদ্রপ্রতাপ ঠিকই বলেছে রাজা কমলাকান্ত। আমি চেয়েছিলাম আমার রাজ্যের সমস্ত ভার আমি রুদ্রপ্রতাপকে দিয়ে সিংহাসনে বসাবো, কিন্তু রাজপুত্র রুদ্রপ্রতাপ সিংহাসন চায়নি। কিন্তু সে চেয়েছিল সাধারণ প্রজাদের সঙ্গে তাদের মতো করে জীবন কাটাতে। আর এটা বাবা কিছুতেই মেনে নিতে চায়নি, তাই তখন রাজ্য ছেড়ে দিয়ে জঙ্গলে এসে থাকতে লাগলাম। ছোট থেকেই পাখি শিকার করতে আমার ভালো লাগতো, আর এই জঙ্গলে এসে এটাই আমি করতাম। তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে থেকো, কিন্তু এবার রাজপ্রাসাদে ফিরে চলো। রাজকুমার রুদ্রপ্রতাপও আর অমত করেনি মহারাজের কথাতে। সেসব হবে পরে। মহারাজ, আপনি আমার রাজ্যে এসেছেন, এভাবে ফিরে যেতে দিই কি করে আপনাকে? কয়েকটা দিন এই রাজ্যে ঘুরে তারপর না হয় ফিরে যাবেন। রাজকুমার রুদ্রপ্রতাপ মনে মনে ভাবল, সেটাই বরং ভালো। কিন্তু রাজকুমারী কাজলতাকেও তো কথাটা বলা হয়নি, এখন কি বলবো তাহলে? কিন্তু এরপর সে বলল, বেশ, আমরা বরং দুদিন থেকে তারপর না হয় সোমপুর ফিরে যাব। বেশ বেশ, তবে তাই হোক। ওরি, তোমরা গিয়ে রাজ অতিথিশালায় নিয়ে যাও ওনাদের, আর ওনাদের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে সেদিকে খেয়াল রেখো। আগে রাজা মশাই। রাতের বেলা। বাবা, তুমি এত কি ভাবছো তখন থেকে? রাজকুমারী কাজলতা ভীষণ সাহসী আর বুদ্ধিমতী একটা মেয়ে। আমার তো বেশ ভালো লেগেছে ওকে। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু এই সময় এটা কেন ভাবছো? এরপর মনে মনে ভাবল, তাহলে কি বাবা কিছু বুঝতে পেরেছে? রাজকুমারী কাজলতাকে আমাদের সঙ্গে করে সোমপুর রাজ্যে নিয়ে গেলে কেমন হয় রুদ্রপ্রতাপ?
আমাদের সঙ্গে? কিন্তু কিভাবে? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমার সঙ্গে কাজলতার বিবাহের কথা বলবো রাজা কমলাকান্তের সাথে, যেন তোমাকে আর জঙ্গলে গিয়ে না থাকতে হয়। কি যে বলো না বাবা, তোমাদের যেটা ভালো বলে মনে হয় সেটাই করো না হয়। এটা শুনে মনে মনে বেশ খুশি হলো রাজপুত্র রুদ্রপ্রতাপ। পরের দিন সকালে রাজামশাই, আপনার সঙ্গে কিছু কথা আছে। আসুন মহারাজ, আসুন, বলুন না কি বলবেন। কাল রাজকুমারী কাজলতার সাহস আর বুদ্ধি দেখে ভীষণ ভালো লেগেছে ওকে আমার। ওর জন্যই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি চাই আমার পুত্র রুদ্রপ্রতাপের সাথে রাজকুমারী কাজলতার বিবাহ দিতে, যদি আপনার কন্যার আপত্তি না থাকে তাহলে। কমলাকান্ত মনে মনে বেশ খুশি হলো, বলল, এটা তো খুব ভালো খবর। আর হ্যাঁ, এটা তো আমার সৌভাগ্য মহারাজ, এতে কেন আপত্তি থাকবে আমার? এর কিছুদিন পরে রাজকুমার রুদ্রপ্রতাপ আর রাজকুমারী কাজললতার ধুমধাম করে বিয়ে হলো। তারপর কাজললতাকে নিয়ে রুদ্রপ্রতাপ ফিরে এলো তার নিজের রাজ্য সোমপুরে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।